নমস্কার, আমি তাপস সাহা। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব মধ্য ভারতীয় আর্য ভাষা। আসলে ভারতীয় ভাষার মধ্যে একটা বড় অংশ জুড়ে আছে ইন্দো ইরানীয় ভাষা বংশের ভারতীয় আর্য ভাষা। আর এই ভারতীয় আর্য ভাষার একটা পর্ব হলো মধ্য ভারতীয় আর্য। আমরা এই আজকের আলোচনায় দেখব মধ্য ভারতীয় আর্য ভাষা কি, কোথা থেকে এলো, কিভাবে তা স্বতন্ত্র হলো তার পূর্ববর্তী অংশ থেকে, এবং এর বিশেষ বিশেষ দিকগুলো, তার যুগ বিভাজন, তার কালপর্ব, তার নিদর্শন, এই দিকগুলো। মধ্য ভারতীয় আর্য ভাষার ক্ষেত্রে আলোচনার শুরুতেই যেটা আমাদের বলা উচিত, ভারতীয় আর্য ভাষার তিনটি প্রধান পর্ব। তার প্রথম পর্ব প্রাচীন ভারতীয় আর্য, যা খ্রিস্টপূর্ব ১৫০০ বা মতান্তরে ২০০০ থেকে শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ এই সময়ের মধ্যে চলছে। এর বড় দিক হলো বৈদিক মৌখিক ভাষা। এর দ্বিতীয় পর্ব মধ্য ভারতীয় আর্য। মধ্য ভারতীয় আর্যের সময়কাল খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ। এই সময়ে সংস্কৃত, পালি, প্রাকৃত, অপভ্রংশ অবহট্ট ভাষাই মূলত দেখা দিচ্ছে। আর এর তৃতীয় পর্ব নব্য ভারতীয় আর্য ভাষা, যেখানে সময়কাল ৯০০ খ্রিস্টাব্দ থেকে আমাদের এই বর্তমান সময় পর্যন্ত। এই পর্বেই আমরা আধুনিক ভারতীয় ভাষাগুলোকে দেখতে পাই। বাংলা, ওড়িয়া, অসমীয়া, অওধি, মৈথিলি, মারাঠি, গুজরাটি, নেপালি, কোঙ্কনি, সিন্ধি, উর্দু এবং অবশেষে হিন্দি। মধ্য ভারতীয় আর্য ভাষা ভারতীয় আর্য ভাষার একটি স্তর, একটি পর্ব। যে পর্বটার বিশেষত্ব হলো এই পর্ব প্রাচীন ভারতীয় ভাষা থেকে আসছে এবং এই পর্ব থেকেই আধুনিক ভারতীয় ভাষাগুলো শুরু হচ্ছে। শুধু এটা বিবর্তনের পর্ব হিসেবে যদি ভাবি, তাহলে কোথাও আমাদের একটু ছোট করে ভাবা হবে। আসলে এর সঙ্গে জুড়ে আছে জনগণ মানুষের এক প্রতিফলন, তাদের আদর্শগত দ্বন্দ্বের প্রতিচ্ছবি। কিভাবে? প্রাচীন ভারতীয় আর্য ভাষা মূলত উত্তর ভারতের ব্রহ্মাবর্ত, আরো বড় আকারের আর্যাবর্ত জুড়ে ছড়িয়েছিল। এই বৈদিক ব্রাহ্মণ্য অনুসারী সংস্কৃত প্রাধান্য, বৈদিক মৌখিক ভাষা থেকে সৃষ্টি হওয়া বেদ এবং সংস্কৃত ভাষায় লেখা বিপুল সাহিত্য, তার বিরুদ্ধে কোথাও যেন পূর্ব ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল গৌতম বুদ্ধের বৌদ্ধ, জৈন এবং অন্যান্য আজীবক প্রভৃতি ধর্মের জায়গা। আর এই ধর্মগুলো জনগণের সঙ্গে একাত্মতা করতে গিয়ে তাদের মৌখিক ভাষাকেই প্রাধান্য দেয়। তাই সংস্কৃতের প্রতিস্পর্ধী হয়ে ওঠে কোথাও এই ধর্মগুলির আশ্রয়ে এই মধ্য ভারতীয় আর্য ভাষার মৌখিক ভাষাগুলো। সংস্কৃতই ছিল মূলত ব্রাহ্মণ্য ধর্মের একমাত্র বাহন। সময়ের সাথে সাথে ধর্মচেতনার অবক্ষয় ঘটে, কোথাও জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সংস্কৃত তার মৌখিক বা জনগণের যোগসূত্র হারিয়ে একটা অভিজাত রূপ লাভ করে। আর সেখানে বৌদ্ধ, জৈন ধর্ম তার এই সংস্কৃত ভাষার বদলে কথ্য ভাষাকে গ্রহণ করে আরো বেশি জনগণের কাছে এসে পৌঁছয়। এবার আসি কিভাবে এলো মধ্য ভারতীয় আর্য ভাষা। মধ্য ভারতীয় আর্য ভাষার কালপর্ব প্রথমে আমরা দেখে নিলাম যে খ্রিস্টপূর্ব ৬০০ এরকম সময় থেকে মৌখিক ভাষার রূপ বদল হয়। আসলে বৈদিক ভাষা যে মৌখিক রূপ ছিল, সেই মৌখিক রূপটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যত আস্তে আস্তে প্রসারিত হয়, প্রচারিত হয়, তত আঞ্চলিক অন্যান্য ভাষাগুলোর প্রভাবে কোথাও তার নিজস্বতা বদলাতে শুরু করে, স্থানিক বৈশিষ্ট্যগুলোকে গ্রহণ করতে শুরু করে। তাই মধ্য ভারতীয় আর্য ভাষার হোতা হলেন বুদ্ধদেব। খ্রিস্টপূর্ব ৫৬৩ থেকে ৪৮৩ এই সময় পর্বে তিনি প্রচার করলেন বৌদ্ধ ধর্ম। তিনি বৌদ্ধ ধর্মকে শুধুমাত্র ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিষ্ঠা করেছিলেন তাই নয়, কোথাও ব্রাহ্মণ্য ধর্মের যে সংস্কৃত ধ্রুপদী ভাষার একটা
অচলায়তন নির্মাণ করেছিল, তার বিরুদ্ধেও কথ্য ভাষার একটা প্রবাহকে নিয়ে আসেন। পুরোহিততন্ত্র শাসিত ব্রাহ্মণ্য ধর্মের যে রক্ষণশীলতা ছিল তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষিত হয়। আর তাই সংস্কৃতের পরিবর্তে জনগণ গ্রাহ্য হয়ে ওঠে প্রাকৃত ভাষা, যা সাধারণ মানুষের মুখের ভাষা। প্রাকৃত শব্দটি আসছে প্রকৃতি শব্দ থেকে। সাধারণ অর্থে প্রাকৃত কথাটার আসল তাৎপর্য প্রকৃতি অর্থাৎ জনগণের ব্যবহৃত ভাষা। সেই সময় জনগণের ব্যবহৃত ভাষা কি? মাগধী, সৌরসেনী, মহারাষ্ট্রী প্রভৃতি। আলংকারিক রুদ্রট তার কাব্যালঙ্কার বৃত্তি গ্রন্থতে বলছেন প্রাকৃত জনানাং ভাষা প্রাকৃতম। প্রাকৃত জনের ভাষাই প্রাকৃত। খেয়াল রাখবো ভগবান বুদ্ধদেব তার শিষ্যদেরকে অনুরোধ করেছিলেন বা আদেশ করেছিলেন স্বকায় নিরুতিয়া, অর্থাৎ নিজের ভাষায় বৌদ্ধ ধর্মকে প্রচার করো। এর ফলে বৌদ্ধ ধর্ম সংস্কৃত ভাষাকে আশ্রয় করেনি, করেছিল এই প্রাকৃত ভাষার মুখের ভাষাকে। বৌদ্ধ ধর্ম তাই পালি, প্রাকৃত, মহারাষ্ট্রী, সৌরসেনী এই সমস্ত ভাষাকেই গ্রহণ করে তাদের সাহিত্য, তাদের ধর্ম সমস্ত কিছুর জন্য। আসলে ভারতবর্ষে যখন প্রাচীন ভারতীয় আর্য পর্ব শুরু হয়েছিল সেই সময়ে কিন্তু ভারতবর্ষের অন্যান্য ভাষাগোষ্ঠীর মানুষেরাও ছিলেন। অবশ্যই দক্ষিণ ভারতের বিপুল দ্রাবিড় জনগোষ্ঠী, তাদের সমৃদ্ধ ভাষা, তামিল সঙ্গম একটি বিস্তৃত সাহিত্য ধারা তৈরি হয়েছিল। তার সাথে রয়েছে পূর্ব ভারতের অস্ট্রিক এবং প্রোটো অস্ট্রোলয়েড, আর রয়েছে ভর্চিনীয় ভাষা মূলত উত্তর পূর্ব ভারতবর্ষের দিকে। এই সঙ্গেই জুড়ে গেল নর্ডিক গোষ্ঠীর মৌখিক ভাষা বৈদিক ভাষা। এই বৈদিক মৌখিক ভাষাকেই একটা সময় সংস্কার করে তার একটা মান্য সাহিত্যিক রূপ নির্মাণ করা হলো। আসলে মানুষের মুখে মুখে এই বৈদিক মৌখিক ভাষা, যে ভাষায় মূলত ঋগ্বেদ রচিত হচ্ছে, তার দশম মণ্ডল পর্যন্ত রচিত হচ্ছে, সেই ভাষা আর তার নিজস্বতার জায়গাটাকে ধরে রাখতে পারছিল না। তাই প্রয়োজন পড়ছিল তাকে একটা মান্য সৃষ্ট রূপে বিধিবদ্ধ করা বা তার নিয়মগুলোকে গ্রহণ করা। তৈরি হয়েছিল পৃথিবীর সবথেকে প্রাচীনতম ভাষার নিয়মবদ্ধ রূপ। পাণিনি তার অষ্টাধ্যায়ী সংকলন করলেন। পাণিনি অবশ্য উল্লেখ করেন যে তার পূর্ববর্তী আরও অনেক সংকলক ছিলেন যারা এই ভাষার বিধিবদ্ধ রূপগুলোকে একত্রিত করছিলেন, কিন্তু তাদেরগুলো আমাদের কাছে এসে পৌঁছয়নি। পাণিনির অষ্টাধ্যায়ী এসে পৌঁছয়। পাণিনির অষ্টাধ্যায়ীর সময়কাল নিয়ে বিতর্ক আছে। কেউ মনে করেন 500 খ্রিস্টপূর্বাব্দ, কেউ মনে করেন 350 খ্রিস্টপূর্বাব্দ। সুতরাং এই সময়েই সংস্কৃত ভাষার একটা বিধিবদ্ধ রূপ তৈরি হলো। আর সেখানে মৌখিক বা কথ্য রূপটি তার নিজের মতো করেই সাধারণ মানুষের মুখের ভাষায় চলতে থাকলো। ধর্মীয় সাহিত্য ও অন্যান্য ক্ষেত্রে রাজদরবারের প্রশাসনিক কাজ, বিভিন্ন মান্য শিষ্ট সাহিত্য যেগুলো নির্মিত হচ্ছিল সেই সময়ে, তাতে সংস্কৃত ভাষা গৃহীত হলো। কিন্তু মানুষের মুখের ভাষা আর ওই বৈদিক মুখের ভাষার মান্য জায়গায় থাকলো না, বিধিবদ্ধ জায়গায় থাকলো না, তার জায়গায় পরিবর্তিত হতে শুরু করলো। ভারতবর্ষের মূলত উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম, পূর্ব এবং পূর্ব মধ্য এই 4টি অঞ্চলে 4টে তার বিশেষ নিজস্ব রূপ দেখা দিতে শুরু করলো। অশোকের শিলালিপিতে আমরা তার একটা আভাস বা নিদর্শন পাবো। এই প্রাকৃত রূপ থেকে পরবর্তী সময়ে আসবে অপভ্রংশ আর অবহট্ট রূপ, যা থেকে আধুনিক ভারতীয় ভাষাগুলোর জন্ম হবে। পশ্চিম, উত্তর ও পূর্ব ভারতের আধুনিক ভারতীয় ভাষাগুলো এক এক করে এই মধ্য ভারতীয় ভাষা থেকেই গড়ে উঠবে। এবারে আসি পরের পর্ব, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল। কোন সময়ে মধ্য ভারতীয় আর্য ভাষা বিস্তার লাভ করছে এবং তার পর্ব বিভাজন। একটা দীর্ঘ 1500 বছর সময় লেগেছিল এই মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলো নির্মিত হতে। সুতরাং এই নির্মাণ একবারে হয়নি, ধাপে ধাপে একটু একটু করে এগিয়ে গেছে। সবার প্রথম আমরা দেখতে পাবো পাণিনি, যার কথা একটু আগেই হলো, অষ্টাধ্যায়ীর কথা তিনি উল্লেখ করছেন। তিনি 350 বা 500 খ্রিস্টপূর্বাব্দে উল্লেখ করছেন যে প্রাচ্য, উদিচ্য এবং মধ্যদেশীয় এই 3টে রূপ তিনি দেখছেন। এরপরে
খ্রিস্টীয় পূর্ব ওই 250-300 এরকম সময়ে যখন অশোকের শিলালিপিগুলো তৈরি হবে, সেখানে কিন্তু আমরা 4টে রূপ পাবো। এই শিলালিপিগুলো কোনোটা 300 খ্রিস্টপূর্বাব্দের সময়, এবং অন্যান্য কিছু শিলালিপিও রয়েছে, যেমন হাতি গুম্ফা লেখো 100 খ্রিস্টপূর্বাব্দ, যোগীমারা গুহা লেখো 200 খ্রিস্টপূর্বাব্দ, বেসনগড় গরুর স্তম্ভের লিপি 200 খ্রিস্টপূর্বাব্দ। সেখানে আমরা দেখব যে এখানে 4টে রূপ তৈরি হয়ে গেছে। যদিও সেগুলোর নাম আলাদা করে কিছু পাওয়া যাচ্ছে না, নামটা আমরা দিচ্ছি অঞ্চলভেদ অনুযায়ী। সেজন্য আমরা বলি যে মধ্য ভারতীয় আর্য ভাষার একটা প্রথম স্তর রয়েছে। সেই প্রথম স্তরটা খ্রিস্টপূর্বাব্দ 600 থেকে 200 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ প্রায় 400 বছরের একটা সময়কাল। যে সময়কালে আমরা দেখব যে মধ্য ভারতীয় আর্য ভাষার 4টে উপভাষার স্তর রয়েছে। একটা হলো উত্তর পশ্চিম, যেটা হলো আজকের কাশ্মীর, পাঞ্জাব অঞ্চল নিয়ে। দক্ষিণ পশ্চিম, যেটা মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র অঞ্চল জুড়ে। একটা প্রাচ্য মধ্য, যা বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় অঞ্চল জুড়ে। আর প্রাচ্য বাংলা, অহমিয়া বা ওড়িয়া অঞ্চল জুড়ে। এই 4টে রূপ কিন্তু এরপরে আরো পাল্টাতে থাকবে। তখন আসে দ্বিতীয় স্তর, মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরে খ্রিস্টপূর্ব 200 থেকে 600 খ্রিস্টাব্দ। এই সময়কালটা প্রায় 800 বছর। এই 800 বছরের সময়কালে আমরা দেখব এক এক করে বৌদ্ধ ধর্ম ততদিনে প্রচারিত হয়ে গেছে, প্রতিষ্ঠিত হয়েছে সমাজে। তাই বৌদ্ধ ধর্ম তার ধর্মের প্রচারের জন্য তার একটা মান্য রূপ নির্মাণ করে, সেটা হলো পালি ভাষা। এই পালি ভাষা সেই অর্থে এক ধরনের সাহিত্যিক মান্য ভাষা। আর সাধারণ মানুষের মুখে প্রচলিত রয়েছে প্রাকৃত ভাষা। এই মুখে প্রচলিত প্রাকৃত ভাষার আবার বিভিন্ন রকম নিদর্শন আমরা পাবো এই মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে। এই পর্বে দেখতে পাবো উত্তর পশ্চিম থেকে পৈশাচী, দক্ষিণ পশ্চিম থেকে মহারাষ্ট্রী সৌরসেনী, প্রাচ্য মধ্য থেকে মাগধী, আর প্রাচ্য থেকে অর্ধমাগধী, আরেকটি গৌড়ী প্রাকৃত। গৌড় বা কর্ণ সুবর্ণ, যেখানে কেন্দ্র করে একটা সময় শশাঙ্কের সাম্রাজ্য বিস্তার লাভ করে এবং বাঙালির নিজস্বতার নির্মাণ শুরু হয়। সেখান থেকেই গৌড়ী প্রাকৃতের কথা বলছেন মোহাম্মদ শহীদুল্লাহ। সমস্ত ভাষাতাত্ত্বিকেরা অবশ্য গৌড়ী প্রাকৃতকে স্বীকার করেন না, তারা অর্ধমাগধী পর্যন্তই স্বীকার করেন। এরপরে আসে তার তৃতীয় স্তর। এই তৃতীয় স্তরের আমরা সেই অর্থে দুটো পর্ব ভেঙে নিই। তৃতীয় স্তরের একটা হলো অন্ত প্রথম, আর একটা অন্ত দ্বিতীয়। এই অন্ত প্রথম এই 600 খ্রিস্টাব্দ থেকে শুরু হচ্ছে 900, প্রায় 300 বছরের একটা সময়কাল। এই পর্বে দেখতে পাবো অপভ্রংশ, কোথাও প্রাকৃত ভাষার একটা অপভ্রংশ হয়ে যাচ্ছে। তখন পৈশাচী থেকে পৈশাচী অপভ্রংশ, মহারাষ্ট্রী থেকে মহারাষ্ট্রী অপভ্রংশ, সৌরসেনী থেকে সৌরসেনী অপভ্রংশ, মাগধী থেকে মাগধী অপভ্রংশ, আর অর্ধমাগধী এবং গৌড়ী অপভ্রংশ দেখা যাচ্ছে। আর তৃতীয় স্তরেরই যে দ্বিতীয় অন্ত স্তর, সেখানেও দেখতে পাবো তার আরেকটা রূপ, সেটা হলো অপভ্রষ্ট বা অবহট্ট। অবহট্ট কথাটা প্রাকৃত শব্দতে, আর অপভ্রষ্টটা সংস্কৃত শব্দতে। সেখানেও ওই পৈশাচীর অপভ্রষ্ট বা অবহট্ট, মহারাষ্ট্রী অবহট্ট, সৌরসেনী অবহট্ট, মাগধী অবহট্ট, অর্ধমাগধী অবহট্ট এবং গৌড়ী অবহট্ট তৈরি হবে। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে এই মধ্য ভারতীয় আর্য ভাষার 3টে স্তর। সেই 3 স্তরের মধ্যে প্রধানত আমরা দেখতে পাবো একটা বড় অংশ জুড়ে রয়েছে প্রাকৃত এবং পালি। পালি হলো সাহিত্যিকের ক্ষেত্রে এবং মুখের কথার ক্ষেত্রে প্রাকৃত, পালি প্রাকৃতের অংশ। আরেকটা বড় অংশ, তার পরের অংশটা রয়েছে 600 খ্রিস্টাব্দ পরবর্তী, সেটা অপভ্রংশ এবং অবহট্টের অংশ। আসলে অশোকের শিলালিপি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই আলোচনায়। অশোকের শিলালিপিগুলোতেই প্রথম এই বৈদিক মৌখিক ভাষার আঞ্চলিক মৌখিক রূপগুলো দেখতে পাবো। ওই যে কথা বলছিলাম একটু আগে, যে ভগবান বুদ্ধ বলেছেন ঠকায় নিরুত্তিয়া, অর্থাৎ নিজের ভাষায় ধর্মের কথা বলো, ধর্মের উপদেশ দাও। তার জন্যই সম্রাট অশোক তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য শিলালিপি স্থাপন করলেন। তার এই শিলালিপিগুলোর মধ্যে কিছু আছে পাহাড়ের গায়ে, প্রায় 14টি মতো। কলিঙ্গ অনুশাসন রয়েছে 2টি, অসংখ্য রয়েছে শিলাফলকে অনুশাসন। এছাড়া রয়েছে কিছু স্তম্ভের গায়ে, বিভিন্ন সংঘের যে স্তম্ভ, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে সংঘ, বৌদ্ধ ধর্মের প্রধান জায়গা মহাবিহার বা সংঘ, সেই সংঘের অনুশাসন। অনেক ক্ষেত্রে রানীর অনুশাসন, লুম্বিনীর
যে সংঘ তার অনুশাসন, নিগালি সাগর অনুশাসন, স্তম্ভের অনুশাসন ইত্যাদি গুরুত্বপূর্ণ এই অশোকের লিপিগুলোর ক্ষেত্রে। মানচিত্রের মধ্যে দেখতে পাবো যে এই অশোকের লিপিগুলো এদিকে আজকের আফগানিস্তান থেকে শুরু করে এদিকে বাংলাদেশ পর্যন্ত, আবার এদিকে গুজরাট থেকে শুরু করে নিচের গোদাবরী নদীর উপত্যকা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। সম্রাট অশোকে কিন্তু তার কন্যাকে পাঠিয়েছিলেন সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। তার উদ্যোগেই ভারতের বাইরেও বৌদ্ধ ধর্ম সেদিন প্রচার লাভ করেছিল। এই অশোকের শিলালিপিগুলোর মধ্যে কিছু শিলালিপি খুব গুরুত্বপূর্ণ, যেমন পেশোয়ারে পাওয়া যায় শাহবাজগড়ি শিলালিপি, কাশ্মীরের মানসেহরা শিলালিপি, আজকের দেরাদুন মুসৌরির কাছে কালসি, জুনাগড়ের গুজরাটের জুনাগড়ের গিরনার, দিল্লির তোপড়া, পুরী জেলার ধৌলি এবং জৌগড় হয়তো অনেকেই পুরী বেড়াতে গিয়ে আমরা দেখেছি। এবার আসি মধ্য ভারতীয় আর্য ভাষা গড়ে ওঠার দিকটি। মধ্য ভারতীয় আর্য ভাষা জৈন, বৌদ্ধ প্রভৃতি ধর্মমত যখন জনসাধারণের মধ্যে প্রভাব বিস্তারের করছে, সেই সময়ে মধ্য ভারতীয় আর্য ভাষাকে গ্রহণ করছেন, তার কথ্য রূপটাকে গ্রহণ করছে এই ধর্ম দুটি। সম্রাটের অনুশাসন ছাড়াও জৈন যারা মানুষ তারাও কিন্তু গ্রহণ করছেন কথ্য রীতিটাকে, এবং কথ্য রীতির ফলে দেখবে যে এই কথ্য রীতিগুলোকে নিয়ে বৌদ্ধ ধর্মের প্রচার করার জন্য মূলত বৌদ্ধ ধর্মের যারা আদি অনুসারী, যারা মূলত ত্রিপিটককেই গ্রহণ করেন তাদের আদর্শ হিসাবে, তারা হলো থেরবাদী বা স্থবিরবাদী, তারা পালি ভাষাতে প্রচার করছেন। আর আরেকটা শাখা ততদিনে তৈরি হয়ে গেছে বৌদ্ধ ধর্মের, সেটা হলো মহাযান। মহাযানের আশ্রয়ে গ্রহণ করছে সংস্কৃত মিশ্রিত একটা ক্ষঙ্কর ভাষা, যেখানে আমরা বলছি তা বৌদ্ধ সংস্কৃত ভাষা বা মিশ্র বৌদ্ধ ভাষা। আর শ্বেতাম্বর যারা জৈনপন্থী ছিলেন তারাও প্রথমে অর্ধমাগধী গ্রহণ করেছেন, আর গাথা নয় এমন সাহিত্য রচনা করার জন্য পরবর্তী সময়ে মহারাষ্ট্রী এই প্রাকৃত ভাষাও গ্রহণ করছেন। যারা জৈনদের মধ্যে দুটো শাখা রয়েছে, একটা শ্বেতাম্বর জৈন, একটা দিগম্বর জৈন। সেই দিগম্বর জৈন যারা, তারা আবার গাথা সাহিত্য রচনা করছেন ষোড়শ্রেণীতে, আবার পরবর্তী সময়ে ষোড়শ্রেণীর অপভ্রংশতেও ব্যবহার করছেন। ধর্মগত বৈষম্য, আঞ্চলিক বিভেদ, দ্রাবিড় সভ্যতার প্রভাব, এই সমস্ত কিছু কোথাও যেন এই ভাষার উপরে একটা বড় প্রভাব বিস্তার করছে এবং গড়ে তুলছে একই সঙ্গে সংস্কৃত ভাষা থেকে আলাদা হওয়ার একটা মানসিকতা, এবং একই সঙ্গে ভারতবর্ষে প্রচারিত সমস্ত ধর্মধারাগুলোর মধ্যে একটা নিজস্ব সমন্বয়েরও ভাষা নির্মাণের চেষ্টা। খেয়াল করুন, একই সঙ্গে দুটো প্রয়াস, একদিকে আঞ্চলিক বৈশিষ্ট্যকে রক্ষা করা, আবার অন্যদিকে যেন সমস্ত আঞ্চলিকতার মধ্যে একটা সমন্বয় নির্মাণ হয় তার চেষ্টা। আমরা এবার দেখি মধ্য ভারতীয় আর্য ভাষার পরিসীমা। আগেই দেখলাম যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে প্রায় নবম একাদশ শতক পর্যন্ত ১৫০০-এর বেশি সময় ধরে এই মধ্য ভাষার স্তর পর্বকে আমরা ধরে নিচ্ছি। আর এর মধ্যে রয়েছেন ভগবান বুদ্ধদেব, আর রয়েছে পাণিনির অষ্টাধ্যায়ী দিয়ে শুরু। পাণিনির অষ্টাধ্যায়ীতে তার জায়গাটা শুরু হচ্ছে। এই পাণিনির অষ্টাধ্যায়ী যে সময় নির্মাণ হচ্ছে বা বৌদ্ধ ধর্ম যে সময় প্রচার লাভ করছে, সেই সময়ে ভারতবর্ষে রয়েছে মহাজনপদের সময়কাল, ষোড়শ মহাজনপদ। সেই সময়ে রয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীনতম গণতান্ত্রিক রাষ্ট্র লিচ্ছবি গণরাষ্ট্র, রয়েছে মগধ, কাশী, কৌশল, বৈশালী, পাঞ্চাল, পুরু, মদ্র, অঙ্গ, কলিঙ্গ, এই সমস্ত অঞ্চলগুলি, এবং প্রত্যেকটা অঞ্চলেই নিজস্ব তাদের রাজা, তাদের নিজস্বতা, ভাষা, সংস্কৃতির নির্মাণ চলছে। এই যে আঞ্চলিকতার জায়গাটা তৈরি হচ্ছিল, সেই জন্যই হয়তো এই ভাষার ক্ষেত্রেও আঞ্চলিকতা নির্মাণ হচ্ছে। বাংলার ক্ষেত্রে গৌড় যখন আলাদা হয়ে গেল, তখন গৌড়ই একটা নিজস্ব রীতির নির্মাণ হতে শুরু করলো। আমরা ম্যাপে দেখতে পাবো যে প্রাচীন ভারতীয় আর্যের জনপদগুলো এদিকে আজকের আফগানিস্তান এবং পাকিস্তান, সেখানেকার গান্ধার, কম্বোজ, সপ্তসিন্ধু অঞ্চল, কুরু, ইন্দ্রপ্রস্থ, পাঞ্চাল, তার নিচে গুজরাটের সৌরাষ্ট্র, মৎস্যদেশ, মৎস্যদেশ আজকের মধ্যপ্রদেশের খানিকটা অংশ, কৌশাম্বী, কাশী, মগধ, বিদেহ, অঙ্গ, বঙ্গ, এবং তাম্রলিপ্ত বন্দর, মানে আজকের বাংলার মেদিনীপুরের তমলুক বন্দর তখনও তাম্রলিপ্ত বন্দর।
তামা উৎপাদন হতো এবং সেই তামা এই বন্দরের মাধ্যমেই রপ্তানি করা হতো। তার থেকেই বন্দরটির নাম হয়ে গেছিল তাম্রলিপ্ত। এবং দক্ষিণ ভারতেও গোদাবরী তীর পর্যন্ত ছড়িয়ে আছে এই উত্তর ভারতের আর্যবর্ত বা আর্য জনপদগুলো। তারপরে কিন্তু আর এই বিচ্ছিন্নতা জায়গাটা থাকবে না। এরপর ভারতের ইতিহাস খেয়াল করে আমরা দেখব, রমিলা থাপারের আর্লি ইন্ডিয়া গ্রন্থে আমরা দেখতে পাবো যে এরপরে দেখব যে ভারতবর্ষ জুড়ে গড়ে উঠছে মৌর্য সাম্রাজ্য। ততদিনে কিন্তু ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তে আক্রমণ করেছেন আলেকজান্ডার। আলেকজান্ডারের সঙ্গে যুদ্ধ হয়েছে পুরু। তারপর আলেকজান্ডার মারা গেছেন, তার জায়গায় আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস, তিনি গ্রিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন। যে গ্রিক সাম্রাজ্য আজকের সিন্ধু নদের তীর থেকে সেদিন তার এথেন্স পর্যন্ত বিস্তৃত ছিল। এই বিপুল বিস্তৃত সাম্রাজ্যের এই পূর্ব দিকটা সেলুকাস নিয়ন্ত্রণ করতেন। আর এই সেলুকাসের কন্যাকে বিবাহ করলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এলেন চাণক্য। ভারতবর্ষের যুদ্ধরীতিতে ছিল রথ এবং হাতি, তার জায়গায় গ্রিকদের যুদ্ধরীতি ফ্যালাংক্স আনলো মৌর্যরা। এবং এর ফলে চন্দ্রগুপ্ত মৌর্য তার বিপুল সাম্রাজ্য নির্মাণ করলেন। নন্দ সাম্রাজ্য ধ্বংস হলো, তার জায়গায় আজকের সিন্ধু নদের উপত্যকা থেকে শুরু করে দক্ষিণ ভারতের গোদাবরী, আর এদিকে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে ওদিকে গুজরাট পর্যন্ত তৈরি হলো প্রথম মৌর্য সাম্রাজ্য। ভারতবর্ষের প্রথম, সেই অর্থে ইতিহাস অনুযায়ী সবথেকে বৃহত্তর সাম্রাজ্য। এই সাম্রাজ্যের পরবর্তী সময়ে আসবেন অশোক। তারপরে আসে গুপ্ত সাম্রাজ্যের উত্থান। গুপ্ত সাম্রাজ্যের সময় আসে বহির্ভারত থেকে একের পর এক বিদেশি আক্রমণ। গুপ্ত সম্রাটরা সেই বহিরাক্রমণকে প্রতিরোধ করেন। গুপ্ত সাম্রাজ্যের পর ভারতবর্ষে দেখা যায় কিছু স্থানীয় রাজাদের উত্থান, চোল, চেদি, তারপরে আসে হর্ষবর্ধন এবং রাজ্যবর্ধনের সাম্রাজ্য, আসে শশাঙ্কের সাম্রাজ্য পূর্ব ভারতে। এভাবেই এগিয়ে চলে ভারতবর্ষের ইতিহাস। দক্ষিণ ভারতের চোল বা পল্লব এরা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই সাম্রাজ্য বিস্তার করে থেমে থাকেনি, সেই সময়ে ভারতবর্ষ বহির্ভারতেও সাম্রাজ্য বিস্তার করে। আজকের কম্বোডিয়া, ভিয়েতনাম এই অঞ্চলগুলোতেও সেই সময়ে সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল। আজকের অঙ্কর ভাট মন্দির তার অন্যতম নিদর্শন, এবং সেখানকার মানুষদের নামের মধ্যে ভারতীয় নাম বা সেখানেও রামায়ণের একটি পাঠ প্রচলিত রয়েছে আজকের লাওস বা বার্মা এই অঞ্চলগুলোতে। এভাবেই সেদিনের সাম্রাজ্যগুলি বিস্তার লাভ করছিল। এরপর ভারতবর্ষে পূর্ব দিকটা একরকম স্থির থাকলেও কিন্তু এখানে বিদেশি অভিযাত্রীরা আসেন, মূলত আরবের বণিকেরা আসেন। তারা আজকের তাম্রলিপ্ত, তারপর চট্টগ্রামকে কেন্দ্র করে তাদের বাণিজ্য গড়ে তুলতে শুরু করেন। আর তারও পরে পশ্চিম ভারতে একের পর এক আরবের ইসলামী শাসকেরা আক্রমণ করতে শুরু করে। এরপর ভারতবর্ষের হিন্দু সাম্রাজ্যের পতন ঘটে, তার জায়গায় দিল্লিকে কেন্দ্র করে ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, এবং ভারতবর্ষের ভাষাগুলো এই বিদেশি ভাষাগুলোর প্রভাবে ক্রমাগত বদলাতে শুরু করে। এই নবম শতাব্দীর পর সেজন্য দেখব যে আস্তে আস্তে আর এই মধ্য ভারতীয় আর্য ভাষার স্তর থাকছে না, তার জায়গায় আধুনিক ভারতীয় ভাষাগুলোর জন্ম শুরু হচ্ছে। আমরা এবার দেখি কালপর্ব এবং নিদর্শন অনুযায়ী কিভাবে বিভাজন করা যায়। খ্রিস্টপূর্ব 600 থেকে খ্রিস্টপূর্ব 200 এটাকে বলছি আদি। এই সময়ের মধ্যে অশোকের শিলালিপি, অন্যান্য শিলালিপি, মহাস্থানগড়, যোগীমারা গুহালেখ, হাতিগুম্ফা লেখ, হীনযান বৌদ্ধদের ধর্মগ্রন্থ, অশ্বঘোষের খণ্ডিত নাটক, মহাযান বৌদ্ধদের মিশ্র সংস্কৃত সাহিত্য এই সময় গড়ে উঠছে। ক্রান্তি পর্ব 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দ, 400 বছর। যীশু খ্রিস্টের জন্মের 200 বছর আগে থেকে তার জন্মের 200 বছর পর পর্যন্ত। এই সময়ের মধ্যে ভারতবর্ষের বাইরে থেকে অনেক বৌদ্ধ ধর্মের নিদর্শন পাওয়া গেল, কারণ সেই সময় বৌদ্ধ ধর্ম বহির্ভারতে, অর্থাৎ সেই সময় তিব্বত, মধ্য এশিয়া, সিল্ক রুট যেটাকে বলি, রেশম পথ, এদিকে চীন, জাপান, কোরিয়া, আর এদিকে দক্ষিণ পূর্ব এশিয়া কেউ বিস্তার লাভ করছে, সিংহলে বিস্তার লাভ করছে। সেখানে মধ্য এশিয়ার খোটান থেকে পাওয়া যাবে খোটানি ধম্মপদ। চীনা তুর্কিস্তান থেকে খরষ্টি লিপিতে পাওয়া যাবে গান্ধারী প্রাকৃতের নিদর্শন। এই নিদর্শনগুলো খুব সামান্য,
হয়তো অনেক ক্ষেত্রেই ধর্ম সাহিত্য পাওয়া যায়নি, যেমন গান্ধারী প্রাকৃততে আমরা কোনো বৌদ্ধ ধর্মশাস্ত্র পাইনি, কিন্তু পেয়েছি সেখানকার যারা শাসনকর্তা তারা যে তাদের আয় ব্যয়ের হিসাব, সরকারি আদেশনামা, তার নিদর্শনগুলোকে রক্ষা করেছেন। এবং তাতে আরেকটা ভারতবর্ষের বাইরে আরেক ধরনের এরকম প্রাকৃত ভাষার আমরা সন্ধান পাচ্ছি। তারপর খ্রিস্টীয় ২০০ থেকে খ্রিস্টীয় ৬০০, এই সময়কে বলা যেতে পারে ভারতবর্ষের সংস্কৃত সাহিত্যের অন্যতম সুবর্ণ যুগ। এই সময়ে তৈরি হচ্ছে বিপুল সংস্কৃত সাহিত্য, আর সেই সংস্কৃত সাহিত্যের মধ্যেই কোথাও প্রবেশ করছে কিন্তু প্রাকৃত ভাষাগুলি। সংস্কৃত নাটকের সংলাপে সৌরসেনী প্রাকৃত গ্রহণ করা হচ্ছে। যেমন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকে সেখানে যিনি ছিলেন ধীবর, তিনি মাগধীতে কথা বলছেন। অনেক সময় যারা অন্তঃপুরিকা অর্থাৎ পুরো নারী, অর্থাৎ রাজার অন্তঃপুরে থাকা নারী, তারা সৌরসেনীতে কথা বলেন। সাধারণ মানুষ যারা কৃষক বা শ্রমজীবী, তারা মাগধীতে কথা বলেন। এভাবে সংলাপগুলি নির্মাণ হচ্ছে। বোঝাই যাচ্ছে যে রাজদরবারের ভাষা, ধর্মের ভাষা বা অভিজাত ভাষা সংস্কৃত হলেও কোথাও সাধারণ মানুষ সেই ভাষায় কথা বলে না। সাধারণ মানুষ এই অন্যান্য ভাষাগুলোতে কথা বলে। জৈনদের সাহিত্যের মধ্যে দেখতে পাবো তখন অর্ধমাগধী প্রাকৃত। বিভিন্ন ব্যাকরণ লেখা হচ্ছে এবং সে ব্যাকরণে ভাষার উদাহরণ হিসাবে উক্তি ব্যবহার করা হচ্ছে এবং সেই উদাহরণের মধ্যে দেখতে পাবো পৈশাচী প্রাকৃত। সংস্কৃত নাটক যেমন দেখতে পাচ্ছি, তেমনি জৈনদের ধর্মীয় নাটক বা বৌদ্ধ ধর্মীয় নাটক, সেখানেও সংলাপের মধ্যে দেখতে পাবো রয়েছে এরকম প্রাকৃত ভাষার নিদর্শন। আর এরপরে ৬০০ থেকে ১১০০ বা ৯০০ খ্রিস্টাব্দ, এই সময়ের মধ্যে অপভ্রংশ সাহিত্য। এই অপভ্রংশ সাহিত্য কিন্তু বিপুল পরিমাণ, অল্প স্বল্প নয়। মানে কোথাও যেন সেই সময়ে সংস্কৃতকে সরিয়ে রেখে বিপুল পরিমাণে কাজের সাহিত্য নির্মিত হচ্ছে এই অপভ্রংশ এবং অবহট্ঠ দিয়ে। যেমন জৈন্দু পুষ্পদন্তের সাহিত্য, ধনপাল, হরিপাল প্রমুখ রচনাকারের সাহিত্যিক নিদর্শন। তাতে অপভ্রংশ সাহিত্য নির্মাণ হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে রাজার আদেশ থেকে শুরু করে বিভিন্ন জ্যোতিষশাস্ত্র, তার সঙ্গে সঙ্গে অশ্বপালন বিদ্যা, আয়ুর্বেদ প্রভৃতিও নির্মাণ হচ্ছে এই অপভ্রংশ বা প্রাকৃত ভাষা দিয়ে। বেশ কিছু এই সময়ে সংকলন হচ্ছে, গানের বা কবিতার সংকলন। প্রাকৃত পৈঙ্গল যেমন একটি সংকলন। তাতে রয়েছে বিভিন্ন ধরনের এই প্রাকৃত এবং অপভ্রংশ ভাষায় লেখা গান এবং কবিতার অংশ। সেগুলোও এই অংশের, এই অপভ্রংশের নিদর্শন হিসেবে থেকে যাচ্ছে। কালানুযায়ী নিদর্শনের মধ্যে আমরা অন্যতম একটা গুরুত্বপূর্ণ গ্রহণ করে নিতে পারি সুতনুকা শিলালেখ। সুতনুকা শিলালেখকে আমাদের আলাদা করে আলোচনা করা উচিত, কারণ ভারতীয় এই লিপি, বিশেষ করে শিলালিপি, উৎকীর্ণ যে শিলালিপিগুলো, তার মধ্যে এই সুতনুকা লেখ, সুতনুকা নামটা আমরা দিচ্ছি, সুতনুকা লেখটি খুব অন্য রকমের। এ পর্যন্ত যত আমরা শিলালেখ দেখব, অশোকের অনুশাসন বা অন্যান্য যা কিছু, সমস্ত ক্ষেত্রে রাজার আদেশ বা ধর্মীয় আদেশ। রাজা ধর্মকে প্রচারের জন্য বা মানুষকে ধর্মপথে রাখার জন্য বিভিন্ন লিপি লিখছেন। কিন্তু সুতনুকা লেখ কোনো ধর্মের নয়, কোনো রাজার নয়। এটা সম্পূর্ণ অন্য রকমের। আজকের মধ্যপ্রদেশের রামগড় জেলার সরগুজা অঞ্চলের যোগীমারা বলে একটি গুহা। সেই গুহার ভেতরে ব্রাহ্মী লিপি, খেয়াল রাখবো সেই সময় ভাষা আমাদের এই প্রাকৃত ভাষা, অর্থাৎ পৈশাচী, মহারাষ্ট্রী, মাগধী প্রাকৃত ভাষা, কিন্তু সেটাকে লেখার জন্য আমরা ব্যবহার করতাম ব্রাহ্মী লিপি ভারতবর্ষের মধ্যে, আর মূলত ভারতবর্ষের পশ্চিম দিকে গেলে খরষ্টি লিপি। এই দুটো লিপিতে আমরা এখন লিখি না, বাংলা ভাষাকে কখনো রোমান লিপিতে, মানে ইংরেজি যে লিপিতে লেখা হয় রোমান লিপিতে তো লিখি। হিন্দি যেমন দেবনাগরী লিপিতে লেখা হয়, উর্দুও দেবনাগরীতে লেখা হয়, আবার উর্দু আরবি লিপিতেও লেখা হয়। লিপি একটা আলাদা জায়গা আর ভাষা একটা আলাদা জায়গা, খেয়াল রাখবো। ব্রাহ্মী লিপিতে ৩ ছত্রে একটা লিপি খোদাই করা রয়েছে। আর এই ভাষাটাকে মনে করছেন লুডার্স, একজন ভাষাতাত্ত্বিক, যে এটা প্রাচ্যা তথা প্রাচীন মাগধীতে লেখা। আর এর সময়কাল অনুমান করছেন ভাষাতাত্ত্বিকরা যে ২০০ অব্দ, খ্রিস্টপূর্ব ২০০ এইরকম সময় এই লিপিটাকে লেখা হয়েছে। কি আছে লিপিটা? লিপিটাতে লেখা আছে এই প্রাচীন মাগধীতে, সুতনুক নম দেবদশিক্কি তং কমইথ বলনসে এ দেবদিনে নম লুপদক্ষে। এই লিপিটাই লেখা ছিল ব্রাহ্মী
লিপিতে ওই গুহার গায়ে। তার বাংলা অনুবাদ দ্বারা এটাই সুতনুকা নামে এক দেবদাসী এবং তাকে কামনা করেছিল বারাণসীবাসী দেবদত্ত নামে রূপদক্ষ। রূপদক্ষ মানে ভাস্কর, যিনি খোদাই করেন। কোনো এক বারাণসীর অধিবাসী ভাস্কর, তিনি তনুকা নামে কোনো এক দেবদাসী, তিনি মন্দিরের উৎসর্গিত একজন নারী, তাকে কামনা করেছিলেন। এই লিপিটা সম্পূর্ণ একটা গ্রাফিতি। কোনো একজন ব্যক্তি মানুষ তার ব্যক্তিগত অনুভূতির কথা লিখে রেখে গেছেন। আর এই লিপিতে রয়েছে ৩টে প্রধান ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। দন্তেস্ব, মূর্ধন্যস্ব সমস্তটাই তালব্যস্বতে পরিণত হয়েছে। সুতনুক, দেবদাসী, আর যত র ধ্বনিগুলোকে লয়ে পরিণত হয়েছে। যেমন বলনসে বারাণসীর র লতে পরিণত হলো, রূপদক্ষের র লতে পরিণত হলো। আর পুংলিঙ্গ প্রথমার একবচনে এ, দেবদত্ত, আমরা এখন দেবদত্ত বলি, তখন দেবদিনে অর্থাৎ কোথাও এ, এই বিভক্তিটা জুড়ে গেল। এই লিপিটা না কোনো ধর্মীয় অনুশাসন, না রাজার আদেশ, না প্রশাসনের বার্তা, না বাণিজ্যিক লেনদেনের খতিয়ান। এটা সম্পূর্ণতই একজন ব্যক্তির অনুভূতি। তাই মধ্য ভারতীয় আর্য ভাষায় এই লিপিটার একটা আলাদা গুরুত্ব রয়েছে। এবার আসি পালি প্রাকৃতের কথায়। পালি ভাষা আর প্রাকৃত প্রায় সমসময়েই প্রচলিত রয়েছে। দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ ভারতের এবং পরবর্তী সময়ে সিংহলের হীনযান মতাবলম্বী যারা, তারা ব্যবহার করত পালি ভাষা। পালি মূলত বৌদ্ধ ধর্ম প্রধান ভাষা। বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য বা বৌদ্ধ ধর্মের যাবতীয় সাহিত্যিক নিদর্শন পালি ভাষাতেই সে সময় লেখা শুরু হয়েছিল। সেই হিসেবে বলতে পারি ধর্মীয় সাহিত্যের ভাষা। প্রাথমিক পর্যায়ে পালি নাম ব্যবহৃত না হলেও পরবর্তী সময় পালি নামটা প্রচলিত হয়। সাহিত্যিক সাধু ভাষা হিসাবে বৌদ্ধ সম্প্রদায়ের বাইরেও কিন্তু এর প্রচলন ছিল। মানে এমন নয় যে শুধুমাত্র বৌদ্ধরাই ব্যবহার করেছেন। পতঞ্জলির উল্লেখ করছেন পালি শব্দটি হলো রট্টতি, রডটাতি, গনি, দেবদিন্য, এই শব্দগুলো তিনি কিন্তু গ্রহণ করছেন। মানে কোথাও এই শব্দগুলো পালি শব্দ কিন্তু চলে আসছে। আর এই পালি ভাষার মধ্যে একটা ধারণা করা হয় বা বলা হয় যে সম্ভবত শিলালিপি অনুযায়ী, অশোকের শিলালিপি অনুযায়ী পশ্চিমার প্রাচ্যা মধ্য, এই যে দুটি রূপ ছিল, তার একটা ফল হলো এই পালি ভাষা। যদিও উজ্জয়িনী অঞ্চলে এর প্রথম প্রয়োগ করা শুরু হয়েছিল। পালি শব্দের মূল অর্থ দাঁড়ায় হলো পবিত্র শাস্ত্র বা মূল গ্রন্থ। বৌদ্ধ ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ ছিল প্রথম দিকে, বিনয়, সূত্র এবং অভিধর্ম পিটক, তা পালি ভাষাতেই লেখা হয়েছিল। পরবর্তী সময়ের ত্রিপিটকের সঙ্গে যুক্ত যে কোনো গ্রন্থই পালি নাম দিয়ে অভিহিত হতো। সুকুমার সেনের মতে সংস্কৃত শব্দ পারি ভাষা থেকে পালি ভাষা এবং পরবর্তী সময় পালি ল হয়ে গেল, র এর জায়গায় শব্দটা এসেছে। পারি পবিত্র থেকে যে পবিত্রতা থেকে পারি এবং তার থেকে পালি শব্দটা আসছে। আর এই পালি ভাষায় সেটা দেখতে পাবো 4টে দিক, এর গাথা বা পদ্যাংশ, পিটকের কিছু গদ্য অংশ, মিলিন্দ পঞ্চহের গদ্য ভাষা, আর কিছু কৃত্রিম পদ্যের ভাষা ব্যবহৃত হয়েছে। এবারে আসি অপভ্রংশ এবং অবহট্টের কথায়। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রথম দিকের পর্বে পালি ভাষা দেখা গেলেও পরবর্তী সময়ে চলে আসে অপভ্রংশ আর অবহট্ট ভাষা। মূলত খ্রিস্টীয় 600 থেকে প্রায় 1400 পর্যন্ত সময় অপভ্রংশ অবহট্টের নিদর্শন আমরা পেয়ে যাব। সুনীতি কুমার, গ্রিয়ারসন প্রমুখ ভাষাতাত্ত্বিকরা তারা বলছেন যে দুটো অংশ, একটা হলো অপভ্রংশ, যেখানে প্রাকৃতকে অপভ্রংশ হচ্ছে, আর অপভ্রষ্ট হয়ে অবহট্ট হচ্ছে। প্রাকৃত ব্যাকরণ অনুযায়ী অপভ্রংশ হচ্ছে মহারাষ্ট্রী ষোড়শেনীর মতো প্রাকৃত থেকে আসছে একটা। আবার মধ্যস্তরের অপভ্রংশেরও কিছু আঞ্চলিক ভেদ তৈরি হচ্ছে, যেমন ব্রাজডক, উপনাগরক, বৈদর্ভী, লাটি, গৌড়ী, পাঞ্চালী, এগুলো অপভ্রংশের আবার আঞ্চলিক বিভেদ। অপভ্রংশের দ্বিতীয় স্তর হলো বা শেষ অংশটা হলো অপভ্রংশ। আর অপভ্রংশের সাহিত্যিক কথ্য ভাষা হিসেবে আধুনিক ভারতীয় ভাষাগুলোর জন্মের পরও কিন্তু ব্যবহৃত হয়েছে। ওই যে কথা বলছিলাম যে একটু আগে,
কাব্যের সংকলন বা কবিতার বা গানের সংকলন, সেখানে কিন্তু অপভ্রংশ ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যখন মুখের ভাষা পাল্টে পাল্টে যাচ্ছে, তারপরও কিন্তু সাহিত্যিক ভাষাটা বজায় থেকে যাচ্ছে। এবারে আসি মধ্য ভারতীয় আর্য ভাষার উপভাষিক বিভেদ। শিলালিপি অনুযায়ী ৪টে বিভেদের কথা আগেই আমরা বললাম। এই ৪টে রূপ প্রধানত দেখা গেছিল উত্তর পশ্চিমা, প্রাচ্যা মধ্য, প্রাচ্যা আর দক্ষিণ পশ্চিমা। এই লোকভাষার যে ৪টে আঞ্চলিক রূপ হয়েছিল, এই আঞ্চলিক রূপটি কিন্তু দেখা যাবে এরপরে ধর্মীয় সাহিত্যে ব্যবহৃত হচ্ছে। ধর্মীয় সাহিত্যগুলোতে পালি, বৌদ্ধ মিশ্র সংস্কৃত, অর্ধমাগধী, জৈন মহারাষ্ট্রী বা জৈন শৌর্সেনী এবং অপভ্রংশ ব্যবহৃত হচ্ছে। আরেকটা রূপ হলো সাহিত্যিক প্রাকৃত ভাষা। শৌর্সেনী, মহারাষ্ট্রী, মাগধী প্রভৃতি সাহিত্যগুলোতে একটা প্রাকৃতের মান্য রূপ ব্যবহৃত হলো। আর চতুর্থত আরেকটা দেখতে পাবো যে কিছু বর্গীয় উপভাষা, যেমন উপনাগর, সাকারি, কিছু আঞ্চলিক বিভাষা যেগুলো এবং কিছু আঞ্চলিক বিভাষা, ফাবরি, চণ্ডালী, আভিরি, এগুলোও কিন্তু সাহিত্যিক নিদর্শনের মধ্যে ব্যবহৃত হচ্ছে। এবার প্রাকৃত ভাষার মূল্যায়নের সম্পর্কে বলি। প্রাকৃত ভাষার গুরুত্ব কেন? প্রাকৃত ভাষার খ্রিস্টপূর্ব ৪র্থ থেকে প্রায় ৯০০ পর্যন্ত এই দীর্ঘ সময়ে রয়েছে পালি, প্রাকৃত এবং অপভ্রংশ অবহট্ঠ ভাষা। আর এই ভাষাতেই কিন্তু ভারতবর্ষের একটা বিস্তৃত সময়ের ইতিহাস লিপিবদ্ধ হয়ে আছে। এই সময়ে বিভিন্ন প্রত্নলেখ, তার মুদ্রা, সমস্ত কিছুতেই কিন্তু এই ভাষাতেই আমরা দেখতে পাবো রচনা করা হয়েছে। বিভিন্ন সাহিত্যিক সম্ভার, বিপুল পরিমাণে সাহিত্যিক নিদর্শন রয়েছে। জৈন বৌদ্ধ সাহিত্যের বাইরেও প্রাকৃত ভাষায় রামায়ণ, মহাভারত, পুরাণ, চরিতাবলী, বিভিন্ন রাজার যে রাজার আদেশ, নির্দেশ এবং রাজার চরিতাবলী, সেগুলো কিন্তু লিখিত হচ্ছে প্রাকৃত ভাষাতে। চম্পু কাব্য, কথা সাহিত্য, ঐতিহাসিক কাব্য, ছন্দ অলঙ্কার, ব্যাকরণ অভিধান, আয়ুর্বেদ, জ্যোতিষশাস্ত্র, গণিত শাস্ত্র, ভূগোল, সৃষ্টিতত্ত্ব, যুদ্ধবিদ্যার পর্যন্ত কিন্তু এই প্রাকৃত ভাষাতে রচিত হচ্ছে। ভারতবর্ষের বাইরেও বহির্ভারতে বৌদ্ধ ধর্মকে গেছে এবং সেই জন্য বহির্ভারতেও দেখবো এই সিংহল, ব্রহ্মদেশ, শ্যামদেশ, যেগুলো সেই সময়ের নাম, সেখানেও কিন্তু এই পালি ভাষা আস্তে আস্তে গৃহীত হয়েছে। আবার ওদিকে মধ্য এশিয়াও, সেখানে দেখবো আস্তে আস্তে এই পালি বা ভারতীয় ভাষাগুলো স্বীকৃত হয়েছে। আবার মধ্য ভারতীয় আর্য ভাষার একটা সংকলিত উপাদানের একটা বড় অংশ ওই উপভাষার যে বিভেদ বৈচিত্র্য, সেই উপভাষার বিভেদ বৈচিত্র্যটা আমাদেরকে স্থানিক বা আঞ্চলিক রূপগুলোকে বুঝতে সাহায্য করে। যেখানে সংস্কৃত ভাষার একটা মান্য স্থিরীকৃত রূপ, যেখানে অনেক সময় জনগণ বা জনজীবন অনেকটাই উপেক্ষিত হয়ে যায়, কিন্তু সেটা এখানে ধরা থাকে। আলোচনার সিদ্ধান্ত: ভারতবর্ষের নর্ডিক ভাষার আগে থেকেই থাকা দ্রাবিড়, অস্ট্রিক, ভর্চিনীয় এই মৌখিক ভাষা রূপায়ণে একটা বড় ভূমিকা নেয়। এর আঞ্চলিকতা নির্মাণ হয়, পৈশাচী, মহারাষ্ট্রী, শৌর্সেনী, অর্ধমাগধী এর রূপগুলো গড়ে ওঠে। প্রাকৃত রূপ থেকেই তারপর অপভ্রংশ এবং অবহট্ঠ রূপ আসে এবং আধুনিক ভারতীয় ভাষাগুলোর জন্ম হয় এখান থেকেই। আর এই নির্মাণের মধ্য দিয়েই ভারতবর্ষের একটা বিপুল সময়ের ইতিহাসকে আমরা দেখতে পাই। এখানে যে লিপিগুলো দেওয়া রয়েছে, সেই লিপিগুলোকে চেনার আমরা চেষ্টা করতে পারি। অশোকের শিলালিপি, তাতে গিরনার লিপি, গিরনার লিপিতে আমরা এগুলো সবই বাংলা লিপিতে এখন লিখছি, কিন্তু ভাষাটা পুরনো ভাষা। সংস্কৃত নাটকে মাগধী প্রাকৃত উক্তি, ওই একটু আগে বলছিলাম অভিজ্ঞান শকুন্তলমের ধীবরের সংলাপ, সেটা এভাবে লেখা হতো। আর একটু পরবর্তী সময়ের সেটা হলো সরহবজ্রের দোহাকোষ, যেটা অপভ্রংশ সাহিত্য। ৩টে নিদর্শন ৩টে সময়ের, একটা খ্রিস্টপূর্ব সময়ের, একটা খ্রিস্ট পরবর্তী ওই ২৫০-৩০০ এরকম সময়ের, আর একটা এই প্রায় ৮০০-৯০০ সময়ের এসে নিদর্শন, সরহবজ্রের দোহাকোষ। এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকলো, সেগুলো আপনারা উত্তর এই আলোচনার মধ্যেই পাবেন। এখানে দেওয়া গ্রন্থপঞ্জি অনুযায়ী আপনারা চাইলে অতিরিক্ত আরো পড়াশোনা করার জন্য গ্রন্থগুলিকে সংগ্রহ করতে পারেন এবং দেখে নিতে পারেন। বিপুল গ্রন্থপঞ্জি আপনাদের জন্য দেওয়া থাকলো। এই পর্বের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।